সব তো ঠিক আছে, কিন্তু তুমি চেষ্টা করতে থাকো, আর কিছু জানতে পারলেই আমাকে জানাবে, ঠিক আছে? ট্রাই করতে থাকো। বাবা, আমি খোঁজ নিয়েছি, এই কাজটা ওই মেয়েটার নয়, আর শেষবারে ওর যে অবস্থা আমরা করেছিলাম এসব করতেও কোনোদিনও সাহস পাবে না। এটাই তো বুঝতে পারছি না এটা কে হতে পারে যে আমাদের সবকিছু সিক্রেট জানে। সেটাই তো খুঁজে বার করতে হবে, আর সেটাও খুব তাড়াতাড়ি। আর যে এই চিঠিটা পাঠিয়েছে ও আমাদের চ্যালেঞ্জ করেছে, হুঁশিয়ারি দিয়েছে আমাদের যে আমাদের রেপুটেশন নষ্ট করে দেবে যদি কেউ আমাদের সিক্রেটটা জেনে ফেলে। আমরা শেষ হয়ে যাব। উই আর ফিনিশড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শোনো, কাল নারায়ণ পুজোর দিন আছে তো, আমি কাল নারায়ণের পুজো রেখেছি। আমি আরতির সময় ঠিক চলে আসব। আর এই পুজোর পরে বৌমাদের বাড়ি থেকে দত্ত আসে, রাজেশের শ্বশুর বাড়ি থেকে প্রতি বছর তো আসে, এবার তো জানকীর বাড়ি থেকেও আসবে। দেখো মা, তুমি এইবার সবকিছু ক্যান্সেল করে দাও। এই বছর তুমি শুধু একটা ব্যাপারেই খেয়াল রাখো, এই যে জানকীর বাড়ির লোকেরা এরা যেন আমাদের বাড়ির আশেপাশেও না আসে। একটা কাজ করো, তুমি ওদের মিথ্যে বলে দাও যে এইসব পুজোতে আমরা বিশ্বাস করি না। আরে কিন্তু ওরা কি ভাববে? ওদের কথা ভাবতে হবে না, নিজেদের কথা ভাবো। যদি ওরা আমাদের সত্যিটা জেনে ফেলে তখন তুমি কি করবে? সেই জন্য আমি চাই কাল এখানে যেন কেউ না আসে। আরে কিছু একটা করো। একটা কাজ করি মা, আমি আর তুমি প্ল্যান করে কিছু একটা করবো, ঠিক আছে? কি সুন্দর মূর্তি রাধা গোবিন্দর। কিন্তু এই মূর্তিগুলো তো অলরেডি আমাদের বাড়িতে রয়েছে, তাহলে আবার কেন? আছে তো ঠিকই, কিন্তু কালকে রাধা গোবিন্দর উৎসব আছে, আর উৎসবে রাধা গোবিন্দের মূর্তি দেয়া মেয়েদেরকে খুব শুভ হয়। তাহলে একটা মূর্তি নিশা দিদির জন্য আর একটা মূর্তি জানকী দিদির জন্য, তাই তো? সরি সরি সরি। জানিস যখন বুঝে কাজ কর, সেই জন্য তো এনেছি। কথায় বলে রাধা গোবিন্দর মধ্যে রাধা আর কৃষ্ণর দুটোই রূপ আছে। আর এটাও বলে যে যাদের বাড়িতে এই মূর্তি থাকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক থাকে, খুব ভালোবাসা থাকে। তাই একটা মূর্তি জানকীকে দেব আর একটা নিশাকে দেব, দুজনকে দেওয়ার জন্য ওদের বাড়িতে যাচ্ছি। আরে একটা কাজ করো, আগে ফোনটা তো করো। এই হঠাৎ করে পৌঁছে যাওয়াটা ভালো দেখায় না। ঠিকই বলেছো, ফোন করেই যাব। আমরা কুটুম বলে কথা, হয়তো আমাদের যাওয়ার খুশিতে বিরাট আয়োজন করে রাখবে, তাই না? এপ্রিল, মে, জুন, জুলাই এন্ড এরপর কি ভুলে গেছি আমি? আরে এই ফোনটা কেন কেউ ধরছে না? আমি তুলছি ফোনটা। আমি কিছু করিনি। না না না, ফোনটা বেজে যাচ্ছিল, কেউ ধরছে না। চলো আমরা উপরে যাই এখন। সরি। হ্যাঁ চলো আমরা উপরে যাই। চলো। আমি কিছু করিনি আমি। হ্যালো। হ্যাঁ হ্যালো বেয়ান, আমি জানকীর মা বলছি। হ্যাঁ বলুন, হঠাৎ ফোন করেছেন আপনি? কালকে রাধা গোবিন্দর উৎসব, তাই ভাবছিলাম যে রাধা গোবিন্দর একটা মূর্তি জানকীকে দেব, তাই আমরা ওখানে যেতে চাই, সেটা বলার জন্যই ফোন করেছিলাম। আসলে কি আমরা এই পুজোটা তো করি না, তাই আপনাদের আসার মানে নেই। হ্যাঁ, আর এমনিও হর্ষকাল বিজি থাকবে। আপনি একটা কাজ করুন না, আপনি অন্য কোনো দিন আসবেন, হর্ষের সঙ্গেও দেখা হয়ে যাবে, কেমন? হ্যাঁ ঠিক আছে, আমরা পরে যাবক্ষণ। ততদিনে জানকীর বাবাও ভালো হয়ে যাবেন, উনিও গিয়ে জানকী আর জামাইয়ের সাথে দেখা করে আসবেন। ঠিক আছে, ফোন রাখছি। আরে হলোটা কি? কে জানে, বলছিল যে আমরা এই উৎসব করি না। হতে পারে, বড় লোক মানুষ, এইসব উৎসব করার সময়ই পায় না হয়তো। বৌদি, আমি ভেতরে আসতে পারি? বৌদি, এই ক্রিমটা লাগিয়ে নাও। এটা আমি জানি বৌদি তোমার এসব দেখে খারাপ লাগছে, ট্রাস্ট মি, হাসদা এসব বুঝে শুনে করেনি। উনি এরকম নয় বৌদি। অ্যাক্সিডেন্টের আগে যদি তোমার সঙ্গে দেখা হতো না, তাহলে তুমি বুঝতে পারতে।
আমার হর্ষদা কতটা লাভিং, কতটা কেয়ারিং। ওর সাথে আমার অ্যাক্সিডেন্টের পরে দেখা হয়েছে শেখর। অ্যাক্সিডেন্টের আগেও কেমন ছিল সেটা আমি জেনে কি করব? নো আই আন্ডারস্ট্যান্ড বৌদি, কিন্তু হর্ষদা না নিজের ফিলিং এক্সপ্রেস করতে খুব পছন্দ করে, তাই যেভাবে ওই লেটারটাই প্রকাশ করেছিল, যেটা লিখেছিলে তুমি কিন্তু নাম দিয়েছিলে ওর, তাই না? শেখর, তুমি খুব ভালো করে জানতে যে আমি বিয়ের জন্য এই কারণে রাজি হয়েছিলাম, কারণ আমি লেটারে ওর সেই কনফেশন, সেই সব কিছু পড়েছিলাম। আর আজ সেই জন্য আমার এই অবস্থা হয়েছে। আশীর্বাদের দিন, মেহেন্দির দিন, ওই ভিডিও কলগুলো, যেভাবে ও কথা বলছিল সেগুলো সব তুমি করিয়েছিলে তো? কি করে শিখিয়েছিলে ওকে? আমাকেও একটু বলো না। আমার ওর সাথে কথা বলে 1 সেকেন্ডের জন্য মনে হয়নি যে ও মেন্টালি... বুঝতে পারছি না আমি আমার অবস্থায় হাসবো নাকি কাঁদবো। কত বাজে ভাবে ঠকানো হয়েছে আমাকে শেখর। সরি বৌদি, সত্যি তো এটাই, আমি তোমাকে ঠকিয়েছি। কিন্তু বৌদি, এসব আমি তোমার জীবন নষ্ট করার জন্য করিনি। তাহলে সুখী করার জন্য করেছিলে হয়তো? না বৌদি, আমার দাদার জীবনটা সুন্দর করার জন্য করেছিলাম। আর আমার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য? সেলফিশ হয়ে গেছিলাম আমার দাদার ভালোবাসায়। আমি মানছি বৌদি যে আমি ভুল করেছি, কিন্তু তোমাদের দুজনকে যখন একসঙ্গে দেখি না, তখন জানি না কেন মনে হয় আমার দাদা আবার ঠিক হয়ে যাবে, আর ওকে তুমিই ঠিক করবে বৌদি। আর যেদিন এটা হবে না বৌদি, সেদিন হয়তো তুমিও আমাকে ভুল বোঝার জায়গায় ঠিকটা বুঝতে পারবে। কারণ বৌদি, আমার দাদার মতো মানুষ এই পৃথিবীতে কোথাও নেই, কোথাও নেই বৌদি। ব্যাস শেখর, দয়া করে আর মিথ্যে বলো না। তুমি না সত্যিটা বদলাতে পারবে না, ঠিক আছে? আমি জানি তোমার দাদা মেন্টালি একটা বাচ্চা। চেঞ্জ করতে পারবে এই রিয়ালিটিটা? না বলো না। আমার যে স্বপ্নগুলো ছিল না, যেগুলো বিয়ের পর সব মেয়েরা দেখে, সব ভেঙে গেছে। আর আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমার বিয়ে একজন মেন্টালি আনস্টেবল মানুষের সাথে হয়েছে, যার নাম হলো হর্ষ শাস্ত্রী। আর গোটা পৃথিবীর সামনে আমাকে হেসে দেখাতে হবে আমি কত সুখী, আমি কত নর্মাল। তোমরা সবাই শুধু হর্ষের কথা ভাবছো। কেউ আমার কথাটা ভেবে দেখেছো? কেউ ভেবেছো আমার কথা? আমার কি হবে? দম বন্ধ হয়ে আসে এই বাড়িতে, আমার বন্দি হয়ে আছি আমি। কারোর সাথে দেখা করতে পারবো না, কারোর সাথে কথা বলতে পারবো না। আমি কোথায় যাবো বলো? না বলো না। সমাজের সামনে, আমার পরিবারের সামনে আমাকে সবসময় এটাই প্রিটেন্ড করতে হবে যে আমি সুখে আছি। আমি কি ভালো একজন স্বামী পেয়েছি, কি ভালো পরিবার পেয়েছি, সবকিছু খুব ভালো। সেটা কি ঠিক? সেই সবকিছু কি আমি পেয়েছি যা একটা মেয়ে বিয়ের পরে আশা করে? বলো না। আমার কষ্টটা আমি রোজ সহ্য করি, এই কষ্ট নিয়ে বেঁচে আছি আমি। আমার ব্যাপারে কেউ ভেবেছে? না তুমি, না এই বাড়ির কোনো একজন সদস্য, কেউ ভাবে না আমার জন্য। এসব বলো না আমাকে। যদি একটু মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে বলো না আমাকে এসব কথা। শুধু এইটুকু করো, আমাকে আমার অবস্থায় থাকতে দাও, আর আমাকে আমার যন্ত্রণার সাথে নিজেকেই ডিল করতে দাও, আমাকে সহ্য করতে দাও প্লিজ। আমি ক্লান্ত হয়ে গেছি, প্লিজ যাও এখান থেকে। আই এম সরি বৌদি। কিন্তু বৌদি, তুমি কিন্তু এটা ভেবো না যে এসব কথা হর্ষের ভাই বলছিল। না, কারণ আমি জানি যদি নিতিন থাকতো তাহলে ও এসব বলতো। যদি নিতিন এখানে থাকতো না, তাহলে ও এসব কিছু মেনেই নিত না।